শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এই শুনেছিস, রামের বউটা নাকি ফিরে আসছে। ওই বউকে নিয়ে কি করবে রাম? কি আবার করবে, মাথায় তুলে ধেই ধেই করে নাচবে। কম ঘাট তো চড়ে আসেনি ওই বউ। এক এক ঘাটের গপ্প শুনতে শুনতেই তো। এই থাম 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 তো ছোড়া, তোর আবার এর মধ্যেই নাল ঝোল গড়াতে শুরু করলো নাকি? চড়ছো কেন খুড়ো? সত্যি কথাতেও দোষ। ছুরিটা না ফিরলেই পারতো। যেখানে ছিল তো বেশ ছিল, কেন যে ফিরতে গেল কে জানে। নষ্টামি হে নিবারণ, নষ্টামি, বুঝলে না? গায়ের বৌজিগুলোর মাথা না খেলে কি আর চলে? ওদেরও লাইনে নামাতে হবে তো। গায়ে কত যেন বৌঝি বাকি আছে, আর লাশ গুনতে গুনতে কি কানা হয়ে গেলে নাকি বিশুখা? আর যারা আছে তারাও যে কাঠ ডেরায় কোন আঘাটায় পড়ে পচে মরছে কে জানে। আরে চুপ কর, আঘাটা না ছাই। মেয়ে মানুষগুলো দিন রাত্রির ছুতো খোঁজে, জানিস না? ছুতো খোঁজে। একবার ওই শহুরে মাগিদের পাল্লায় পড়েছ কি মরেছ? আরে বাবা, দুর্ভিক্ষ কি আর আগে কখনো হয়নি? তাই বলে এমন নষ্টামি করতে হবে? শোন, এই আমি বলে দিলুম। চুপ চুপ চুপ, ওই যে ওরা আসছে। বাবা বাবা, সেই এঁদো কলতলার পেতনি এখন একেবারে বায়োস্কোপের বিবি গো। বলেছিলাম না, পাপ পাপ নরক হয়ে যাবে, এবার সব নরক হয়ে যাবে। রাম এই মুহূর্তে যদি ওকে দূর করে দেয়, তাহলেই আমাদের সমাজটা বাঁচবে। সেই সেই ঠিকই বলেছ। নইলে শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশুর গল্প। মানসুকিয়ার আকাশ বেয়ে সূর্য তখন মাঝামাঝি উঠেছে। বিশু, নিবারণ, কার্তিকরা আজ সকাল থেকেই চণ্ডীমণ্ডপে জটলা পাকিয়েছে। তাদের কথার মধ্যেই এই ঠা ঠা রোদে পোড়া সকালটায় হাড় জিরজিরে গাছপালার মাঝখান দিয়ে যে বউটি হেঁটে ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে, সে যেন এই রুক্ষ গ্রামের পক্ষে বড্ড বেমানান। এই নাকি রামপদ চাষির বউ। রাত বিরেতে এ কথাটা কেউ বললে গোটা গ্রাম মোটেও বিশ্বাস করত না, কিন্তু এই দিনমানে নিজের চোখে যাকে দেখছে তারা তাকে অস্বীকার করবে কি করে? শাড়িটা তসরের কিনা বুঝতে পারল না বিশু। এই দলে সেই একটু বেশি মাতব্বর গোছের, বাকি দুজন তার পাশে নেহাতি কচি কাঁচা। তসর মুগার নামধাম ওরা জানেই না, আধা উলঙ্গ গায়ে আবার তসর। একটা ছিটের কাপড় পেলেই হামলে পড়ে মানসুকিয়া। কিন্তু রামপদর বউও বা আর কি করবে? এই কাপড়টা ছাড়া আর কোনো ময়লা খয়াটে শাড়ি তার তরঙ্গে ছিল না। সুধা দিদি, সুরমা দিদিদের তাড়ায় ট্রেন চলে যাওয়ার ভয়ে এইটাই গায়ে জড়িয়ে নিয়েছিল সে। তাকে ছিটের কাপড় কেনার মতো সময়টাও এরা দেয়নি। একদিকে ভালোই হয়েছে, সেটাও তো নতুন কাপড়ই হতো। খালের ধারে নৌকো থেকে নামার পরেই মাথার ঘোমটা একেবারে কপাল পর্যন্ত টেনে নিয়েছে মুক্ত। পথে ঘাটে কারোর সঙ্গেই চোখাচোখি করতে চায় না সে। রামপদ চাষির বউয়ের নাম মুক্ত। একদিনে সে যেন তার নামের সঙ্গে সুবিচার করতে পেরেছে, নইলে মড়কের সময়টা পর্যন্ত তাকে কঙ্কালের বাইরে আর কিছু মনে হতো না। এ গাঁয়ের গদাই কামারের বউ ওই মড়কের সময়েই তো মারা গেছে। রামপদর বউ ফিরে আসছে, এই খবরটা কিন্তু গদাইও জানে। তবে বিশু কার্তিকদের দলে না ভিড়ে আমবাগানের সামনেটা দাঁড়িয়েছিল গদাই। একটু কাছ থেকে যদি দেখা যায়, সেই সুযোগটাই বা সে ছাড়বে কেন? সেই আশাতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা রামের বউ? সত্যি? তাই তো তাই তো। কি কাকে না কাকে ধরে নিয়ে আসছে দিদিমণিরা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা যাই বলো বাপু, গিয়েছিলে যখন তখন তো পোড়া কাঠ, আর এখন এমন ডবগা হলে কি করে? হাঁ করে মুক্তর দিকে তাকিয়ে রইল গদাই। মুক্তকে নিয়ে দুই দিদিমণি তার পাশ কাটিয়ে রামপদ চাষির বাড়ির দিকে এগোতে লাগল।
রামপদর বাড়ির এখন যা অবস্থা, ওই বাড়িতে তার বউকে মানাবে কিনা তা নিয়ে বিশু আর কার্তিকদের মধ্যে তখন জোরদার আলোচনা শুরু হয়ে গেছে। ছেঁড়া ছেঁড়া কয়েকটা কথা হাওয়ায় ভেসে মুক্তোর কানেও এসে পৌঁছেছে। মাথার ওপরের ঘোমটাটা মুক্ত আরেকটু টেনে দিল। আরও অন্তত 10 মিনিট হাঁটলে তবে কালীতলার মাঠ পেরিয়ে রামপদর বাড়িটা চোখে পড়বে। কিন্তু ওই বাড়িটাকে কি আর নিজের বাড়ি বলে ডাকতে পারবে মুক্ত? সেই অধিকারটা তার কি আর আছে? আজ ভোর থেকে এই কথাটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন এই গ্রামে পা দিয়েই এই প্রশ্নটাই যেন এবার তাকে গিলতে এলো। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়ল মুক্ত। তার দুপাশে ছিল সুধা আর সুরমা। মুক্তর পিঠে আলতো করে হাত রেখে সুরমা বলল, কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? কে কি বলল কানে তুলো না। চলো চলো, তোমাদের বাড়ি এখনো অনেকটা দূরে। আমাদের বাড়ি? ওই বাড়িটার কোথাও কি আর আমি আছি? তোমাকে আবার নতুন করে বসিয়ে যাব বলেই তো এসেছি। মনে জোর রাখো মুক্ত। আজ প্রায় বছর 2 হলো মানসুকিয়া গ্রাম থেকে হারিয়ে গেছে মুক্ত। তখন এই গ্রামের পুকুরগুলো পর্যন্ত মজে গিয়েছিল। আজ ফেরার পথে ঘোমটার ফাঁক থেকে সেই পুকুরেই একটু একটু করে জল ফিরে আসার ছবিটা দেখতে পাচ্ছে মুক্ত। ওই যে সেই তালপুকুরটা, শেষবার যখন স্বামীকে দেখেছিল সে, তখন তো ওই তালপুকুরের ধার দিয়েই কোন এক অজানার পথে এগিয়ে গিয়েছিল রামপদ। সংসারটাকে বাঁচানোর জন্য যা হোক একটু খুদকুঁড়ো এই গ্রামের কোথাও পাওয়া যায়নি, পাওয়া যাবে না। তাই বাইরের অন্য কোনো গ্রাম বা শহর থেকে সেই বাঁচার রসদ নিয়ে আসার কথা ভেবেছিল সে। রামপদর মতো অনেকেই কপাল ঠুকে দূরের পথে পাড়ি জমিয়েছিল। ঘরে যাও বা 2-4 মুঠো চাল আছে, তা ফুরিয়ে যাওয়ার আগেই যদি খাবারের সন্ধান পাওয়া যায়, সেই আশাতেই তারা বেরিয়ে পড়েছিল ঘর ছেড়ে। দেখতে দেখতে দুর্ভিক্ষ যে এভাবে জাঁকিয়ে বসবে তা কেউই তখন আন্দাজ করতে পারেনি। রুখা মরশুম আর ভুখা পেটের সেই মানসুকিয়ার মান সম্ভ্রম বলে তো কিছু রইল না আর। মুক্তোর কোলে তখন খোকা ছিল। হাড় জিরজিরে ছেলেটার কান্নাটা যেন আজও তার কানে এসে আছড়ে পড়ল। আহা, শক্ত হও মুক্ত। এসব কি হচ্ছে? দেখো, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে। ছেলেটার কথা বড্ড মনে পড়ছে গো দিদিমণি, বড্ড মনে পড়ছে। শোনো মুক্ত, এখন কান্নাকাটির সময় নয়। কাঁদার সময় পরে অনেক পাবে। এখন সামনে অনেকগুলো কাজ, অনেক ঝড় সামলাতে হবে। তুমি তুমি বুঝতে পারছো না? এখন চলো চলো চলো। চলো। কালীতলার মাঠটা পেরোতেই বটতলাটা চোখে পড়ল। দূর থেকে এখন ভালো দেখা যায় না, জীর্ণ ঝুরি নামা ডালপালার গা ঘেঁষেই রামপদ চাষির ঘর। চালার খড়গুলো পুরনো হয়ে পচে গেছে। মাটির দেওয়ালটা কোনো রকমে টিকে আছে এখনো। বেড়া, খুঁটি, তক্তার আর অস্তিত্ব নেই। খুঁটির অভাবে দাওয়ার চালাটাও একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। আর সেই চালায় হাতি দেয়নি রামপদ। দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে কোনো রকমে যাতায়াত করে সে। বাইরের আলোটা তাই আর ভেতরে ঢুকতে পায় না। মুক্ত যাওয়ার সময়ও ঘরের ভেতরটা এতখানি অন্ধকার ছিল না। দূর থেকে ভেতরের শেকলটা দেখা যেত। আর সেই ঘরখানা দেখে বুকটা যেন মুচড়ে উঠল মুক্তর। আমগাছটার নিচেই দাঁড়িয়ে পড়েছে সে। আর ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে এগিয়ে এলো গিরির মা। তার স্বামী মধু কামার আজ বছরখানেক হলো নিরুদ্দেশ। মেয়ে গিরিও যে কোথায় চলে গেছে কে জানে। তারপর থেকেই তার মাথার গণ্ডগোলটা বেড়েছে। মুক্তোর পথ আটকে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো গিরির মা। কিরে, এই গায়ে কেন এসেছিস তুই? হ্যাঁ,
ঝেঁটিয়ে তাড়াবো তোকে, মুখে নুরো জেলে দেবো তোর। দূর হ, দূর হ, দূর হ মাগি, দূর হ। মাসিমা, এই রোদের মধ্যে এত দূর থেকে তেতেপুর এলো, এখনই কি আর যাওয়া যায় মাসিমা? নিজের বাড়ি থাকতে কোথায় যাবে বলুন কি তো? বললি তুই? কি বললি? হ্যাঁ, নিজের বাড়ি? ওর আমার বাড়ি কোথায় রে? হ্যাঁ, সেসব তো ও লাথি মেরে চলে গেছে। ছ্যা, 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 ছ্যা। আবার কোন চলো মুখে মুক্তো। নিয়ে ফিরলি রে আবাগির বেটি? হ্যাঁ? ইহ, চলো মুক্ত, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। যাবে রে, যাবে, কি যাবে বলি? তো। চলো। একেবারে জম্মের মতো যাবে। হ্যাঁ, আর আর মুখ দেখাতে হবে না। হ্যাঁ, বলে গিরি না, তুমি এখান থেকে সরো। কেন গিরির মা কি খারাপটা বলেছে শুনি? এই বুড়িটাও যেমন নিজের মেয়েটা কোন আঘাটায় পড়ে আছে কে জানে, সে আবার অন্যকে গাল দেয়। চালুনি আবার ছুঁচের বিচার করে। এই 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 কি বললি তুই? হ্যাঁ, আমার গিরি আবার কোথায় গেছে রে? এই তো এই মাত্র নাইতে গেল, এক্ষুনি এলো বলে। তোরা কি কানা নাকি রে? চোখের মাথা খেয়েছিস? গিরিকে দেখতে পাস না তোরা? যত সব অলক্ষণের দল। হ্যাঁ, সব সময় বাজে কথা আমার গিরির নামে। তোমার গিরি ডাকছে গো, কানে শুনতে পাও না নাকি? ও, কি বললি বাবা? আমার গিরি ডাকছে? ওই যে নেলো বোধ হয়। যাই, এক্ষুনি আবার খেতে দিতে হবে। যাই কোমরে বাবা, যাই। জড়ানো কাঁথাটাকে ঘোমটার মতো মাথায় দিয়ে নিজের নড়বড়ে ঘরটার দিকে পা চালালো গিরির মা। কি সব বকতে বকতে চলে গেল সে, হয়তো গিরির সঙ্গেই মনে মনে কথা বলে চলেছে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুরমা। দুঃখে কষ্টে মাথাটা একদম গেছে। গিরির কোনো খোঁজ পাওয়া গেল না, না দিদি? না, এখনো যায়নি। ও, তবে তোমাকে যখন উদ্ধার করতে পেরেছি, ওকেও নিশ্চয়ই পারবো। একটু সময় হয়তো লাগবে। চলুন। হ্যাঁ, চলো, গিরির মা চলে গেলেও আশেপাশের ভিড়টা কিন্তু সরল না। বয়স্ক বউরা সামনে এসে দাঁড়ালো একেবারে, আর কম বয়সী মেয়ে বউরা আড়াল থেকে দেখছে আর ফিসফাস করছে। গ্রামের অলস লোকগুলো এবেলা একটা মনের মতো কাজ পেয়েছে বটে। এদিক ওদিক থেকে উড়ে আসা টুকরো টাকরা কথা আর কৌতূহলী দৃষ্টির মধ্যে দিয়ে নিজের ভাঙা ঘরটার দিকে এবার এগিয়ে চলল মুক্ত। শোল মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে কাঁঠাল গাছের ছায়ায় বসে হুঁকোয় টান দিচ্ছিল রামপদ। এই মাগ্গির বাজারে তামাক পাওয়াটা তো খুবই কষ্টের। ডুমুর ফলের মতো একটুখানি মোটে তামাক সেজেছে সে। এইটুকু বার করতেই প্রাণ ওষ্ঠাগত। তবু দূর থেকে সুধা আর সুরমার সঙ্গে মুক্তকে আসতে দেখে হুঁকোটা হাত থেকে নামিয়ে রাখল রামপদ। তার অত কষ্টের তামাক এমনি পুড়ে যেতে লাগলো। এই যে রাম, ফ্যাল ফ্যাল করে সেদিকে একবার তাকিয়েই শুকনো আড়ষ্ট গলায় রামপদ বলে উঠল, আসুন দিদিমণি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা। সেদিন এসে সব চিনে গিয়েছিলাম যে, আর আজ তো তোমার স্ত্রী আমাদের সঙ্গেই আছে। গলিটলিগুলো ভালো করে চেনে মুক্ত। তা বটে। আচ্ছা, তুমি যে স্টেশনে আনতে যাবে বলেছিলে, গেলে না কেন ভাই? হ্যাঁ, যাব বলেছিলাম, কিন্তু মুশকিল হয়েছে দিদিমণি। মানে বুঝেছি, গ্রামের লোক শাসিয়েছে তো। যাকে তোমার বউকে দিয়ে গেলাম ভাই, দুজনে মিলে আবার ঘর সংসার করো, কেমন? মাঝে কি হয়েছে তা নিয়ে মন খারাপ করো না, বুঝেছো? আগে দিদিমণি, আপনারা চলে যাবেন? আরে বাবা, আমরা আবার আসবো তো। তোমাদের ঘর সংসার কেমন চলছে দেখতে আসবো না? এখন তবে যাই। তা মানে দিদিমণি, বলছিলাম যে কিছু বলবে রামপদ? হ্যাঁ, মানে অত কিন্তু কিন্তু করছো কেন? আচ্ছা, আমরা না হয় এই উঠোনেই বসছি, বলো। দাঁড়ান, আপনাদের একটা শতরঞ্চি। ঘর থেকে একটা ছেঁড়া শতরঞ্চি নিয়ে আসে রামপদ। মুক্তকে নিয়ে কাঁঠাল গাছের ছায়ায় সেই শতরঞ্চিতে বসল সুরমা আর সুধা। মুক্তর ঘোমটাটা এখন একেবারে কপালের ওপরে উঠে গেছে। এক দৃষ্টে স্বামীর দিকে তাকিয়ে আছে সে। বউয়ের এই চোখ এর আগে কখনো দেখেনি রামপদ।
3-4 দিন আগে যখন সুরমারা তার কাছে এসে প্রথমবার মুক্তোর কথা বলেছিল, তখন ভীষণ অস্বস্তি হচ্ছিল তার। সেই অস্বস্তিটা এখন আবার ফিরে এসেছে। 2 বছর আগে বউকে শেষবার দেখেছিল সে। বউ আর বাচ্চাটাকে মড়কের মুখে ফেলে রেখে কটা টাকা আর চালের সন্ধানে বেরিয়েছিল রামপদ। তবে সে একা নয়, মানসুকিয়ার বেশিরভাগ পুরুষই 1 বস্তা ধানের আশায় পাগলের মতো ঘুরেছে তখন। কোথায় গেলে যে ধান পাওয়া যাবে সেটা কেউ জানত না। তবে গ্রামে বসে শুকিয়ে মরার চেয়ে 1 মুঠো খাবারের চেষ্টা করতে বেরোনোটাই তখন অনেক শ্রেয় ছিল। মানসুকিয়ার পুরুষেরা তাই অজানার পথেই বাড়ি জমাতে বাধ্য হয়েছিল। রামপদও ছিল সেই দলে। উদম ছেলেটাকে কোলে নিয়ে একটা শতচ্ছিন্ন কাপড় জড়িয়ে কঙ্কালসার মুক্ত ওই তালপুকুর পর্যন্ত তার পিছু পিছু এসেছিল। না, মুক্ত কাঁদেনি সেদিন। রুখা মরশুমে কোনো জলই তো নষ্ট করা যায় না। শুধু বোবা চোখে তাকিয়েছিল সে। বউটার সঙ্গে সেই তার শেষ দেখা। 3-4 মাস পরে যখন ঘরে ফিরেছিল রামপদ, তখন তারও অবস্থা ভালো নয়। মরতে মরতে কোনো রকমে বেঁচে ফিরেছিল সে। কিন্তু ঘর বলতে তখন শুধু বাঁশের চাঁচারি আর ইটের দেওয়াল। কোনো প্রাণ সে ঘরে তখন আর ছিল না। খোঁজ খবরও কিছু কম করেনি সে, কিন্তু কেউ কিচ্ছুটি বলতে পারেনি। আর মুক্ত তো একা নয়, এই গ্রামের আরো কত মেয়েই তো বেপাত্তা হয়ে গিয়েছিল। মুক্তর খবর দিতে এসে রামপদকে সুরমা জিজ্ঞাসা করেছিল, সত্যি কথা বলো তো রামপদ, তোমার বউকে কি ঠিক করে খুঁজেছিলে তুমি? মড়কের বাজারে নতুন করে আরেকটা পেটের খোঁজ কেউ করে দিদিমণি? তবে আমি খুঁজেছিলাম, কিন্তু কি হলো, থামলে কেন? কোথায় খুঁজেছ বলো। দিদিমণি, চাষা মানুষ, সদর তো চিনি না, সেখানে যেতেও ভয় করে। সদরের পথ যারা চেনে তাদের কাছে খোঁজ করেছিলাম দিদিমণি, মিথ্যে বলবো না। ঘনশ্যাম দাস, ওই কানাই বিশ্বাসের হাতে পায়ে ধরেছিলাম। ওরা তো গ্রামে ছিল, যদি কিছু বলতে পারে। তারপর ওরা কিছু বলল না? বলেছে বউটা নাকি খিদের জ্বালায় পাগল হয়ে কোথায় চলে গেছে, বোধহয় খাল বিলের ধারে মরেও গেছে। আর সেই মরা শরীরটা শিয়ালে টেনে নিয়ে গেছে। তাদেরও তো আর খাবার জোটে না। মুক্তকে দেখে সেই কথাগুলোই মনে পড়ছিল আজ রামপদর। আজ সকালেই ঘনশ্যাম, কানাই, নিধু, বিধু, লোচনরা দল বেঁধে এসেছিল তার বাড়িতে। রাম, ও রাম, আসো নাকি? আগে ওহে রাম, একবার বাইরে এসো তো। যাই। ঘনশ্যাম এই তল্লাটের সমাজপতি। চাষাভূষো আর জেলের দল তাকেই মাথা বলে মানে। ঘনশ্যামের হুকুম এড়িয়ে এখানে কেউ কিচ্ছু করতে পারে না। সেই ঘনশ্যামই আজ সকালে এসে রামপদকে কড়া হুকুম দিয়ে গেছে। আগে বলুন ঘনশ্যাম কাকা। শুনলাম নাকি তোমার বউ আসছে? হ্যাঁ, শুনলাম তোমার বউকে নাকি কারা সব যেন সদর থেকে ফিরিয়ে আনছে। মানে শোনো রামপদ, সাবধান, ওই বাজে মেয়ে ছেলেদের একদম ঘরে ঢুকতে দেবে না, এই আমি বলে দিচ্ছি কিন্তু। না না ঘনশ্যাম কাকা, ওরা আজে বাজে লোক নয়। শুনেছি সদরে নাকি মেয়েদের স্কুল চালায়, হাতের কাজ শেখায়, আরো কি সব। চাপ চাপ, স্কুল চালায়, হাতের কাজ শেখায়, ছেনালি করার আর জায়গা পায়নি। শোনো রাম, তুমি ভালো মানুষ বলে তোমাকে এসব বলে বুঝিয়ে দিয়ে গিয়েছে। আসলে ওরা পাক্কা শয়তান, বুঝলে, পাক্কা শয়তান। সাবধান, কাকে না কাকে তোমার ঘাড়ে গচিয়ে যাবে, সে আর ঠিক নেই। অন্য কাউকে সাবধান সাবধান। কি বলছো কাকা? আমার বউকে আমি চিনব না? চিনবে না কেন? নিশ্চয়ই চিনবে, নিশ্চয়ই চিনবে। আচ্ছা, ধরে নিচ্ছি যে তোমার বউ বেঁচে আছে, কিন্তু তাকে আর ঘরে তোলা যায় কি না সেটা ভেবে দেখেছ কি?
মানে একদিন সে কোথায় থাকতে পারে সেটাও তো ভাবার বিষয়। আশা করি এর বেশি আর কিছু তোমায় বলতে হবে না। আচ্ছা, আজ আমি চলি, বুঝলে? তবে কথাটা মনে রেখো কিন্তু রামপদ। চ চ। শেষের কথাটা যে আসলে হুমকি সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। সুধা আর সুরমারা এর আগে যখন রামপদর বাড়ি দেখতে এসেছিল, তাদের মুখে সব শুনে উৎসাহে আনন্দে অধীর হয়ে উঠেছিল রামপদ। ছেলেটা না থাক, বউটা অন্তত বেঁচে আছে, তবে সে একেবারে নিঃস্ব হয়ে যায়নি। তার একজন নিজের লোক আছে, আর সে আবার তার কাছে ফিরে আসতে চায়। এই খবরটাই তাকে আনন্দে পাগল করে তুলেছিল। তাই আর অন্য কোনো সন্দেহের কথা তখন তার মনেও আসেনি, কিংবা মনে পড়লেও দীর্ঘ 2 বছরের না দেখাটাই তার কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছিল হয়তো। মুক্তকে দেখার জন্য ছটফট করছিল রামপদ। বউকে সে স্টেশনে নিজে আনতে যাবে এ কথাটা দিয়েও রেখেছিল সুরমাকে। কিন্তু আজ ঘনশ্যামের শাসানির পরে সত্যি বলতে কি একটু ভয় ভয়েই আছে রামপদ। কে জানে, পথে ঘাটে তাকে দেখতে পেলে যদি মারধর করে বসে ঘনশ্যামের লোকজন। তার চেয়ে না যাওয়াই তার ভালো। দিদিমণিদের গায়ে তো আর হাত তুলতে পারবে না, মুক্তকে তারা ঠিক পৌঁছে দিয়ে যাবে তার কাছে। তাই রামপদ আর স্টেশনেও যায়নি। কিন্তু বউটার এই ভরাট দৃষ্টি দেখে এত কথা আর গুছিয়ে বলতেই পারল না রামপদ। বসন্তের দাগে ভরা নিজের মুখখানায় অকারণে হাত বুলোতে লাগলো সে। শব্দগুলো আর মুখে এলো না। গ্রামের খবর দিদিমণিদের কাছে তো অজানা নেই। এমন কত ঘটনাই যে তারা দেখেছে সামনে থেকে, সে কি আর রামপদ জানে না? রামপদর এই চুপ করে যাওয়ার পিছনে আসল কারণটাও তাই তাদের বুঝতে দেরি হলো না। কথা ঘুরিয়ে সুরমা জিজ্ঞাসা করল, রামপদ, আগে বউয়ের জন্য একটু ভাত রেখেছ তো? আগে তা রেখেছি, তবে আপনারা আমাদের কথা ভাবতে হবে না, আমরা ঠিক খেয়ে নেব। তুমি মুক্তকে নিয়ে যাও তো, ঘরে যাও। আগে ওকে একটু খেতে দাও। আগে আসো মুক্ত। আর শোনো, হ্যাঁ, ঘরটা এরকম করে রেখেছো কেন? চালাটা না তুললে মেয়ে মানুষ কি করে ঢুকবে? শেষে মাথা টাথা কাটবে নাকি? আগে মানে আজ্ঞের বেশি আর একটা শব্দ উচ্চারণ করতে পারেনি রামপদ। মুক্তর দিকে একবার তাকিয়ে ঘরে ঢুকে গেল সে। আর তার পিছন পিছন সেই আধো অন্ধকারে ঘরে এসে দাঁড়ালো মুক্ত। দিদিমণিরা যে এখনো বাইরে বসে আছে সেটা জানে রামপদ। ওরা যতক্ষণ থাকে ততক্ষণই ভালো। বাইরের লোক দেখলে ঘনশ্যামের দল আর চড়াও হতে পারবে না। এদিকে নিজের ঘরে নিজের সংসারে ঢুকেও জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে মুক্ত। বউয়ের সামনে দাঁড়িয়ে নিচু গলায় রামপদ জিজ্ঞাসা করল, তুমি কি আগে নিয়ে আসবে? তুমি ভাত রান্না করেছো? হ্যাঁ, ভাত আর শোল মাছের ঝাল, কিন্তু রান্নাটা আলুনি হয়েছে। তা হোক গে। রাত্রের বেলা তুমি রান্না করো। খোকনের কথাটা জানো? জানি জানি, সে নেই। থাকলে কি এতদিন না খেতে বসো। 7 মাসের ছেলেটা না খেয়ে বুকের দুধটাও শুকিয়ে গেল। একটু একটু চাল গুঁড়ো করে বার্লির মতো করে দিতাম, কিন্তু চালও শেষ। শেষের দিকে শাক পাতা সেদ্ধ কেঁদো না মুক্ত। ছেলেটাকে নিয়ে তবু তো লড়েছ। আমার মতো সব ফেলে পালিয়ে। চুপ চুপ চুপ। কি
সব বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তুমি তুমি চালের খোঁজে বেরিয়েছিলে না? কিন্তু আজ মনে হয় সেটাও হয়তো মিথ্যে ছিল। এই সুখা দেশে চাল কোথায়? কে দেবে আমাকে চাল? লোকে নিজেই খেতে পায় না। ও ও ও সব মন গড়া ছুতো, সব মন গড়া ছুতো। মুক্ত চোখের সামনে মরতে দেখার চেয়ে দূরে সরে যাওয়া ভালো, দূরে সরে যাওয়া ভালো। ছেলেটাকে মাটির গর্ভে দিয়ে এসে সেই যে পেটের বেদনা শুরু হলো, একদম দুমড়ে মুচড়ে তরুকের মতো মেঘে একজনও কেউ এলো না, কেউ কিচ্ছুটি করলো না। দাসমশাই আগেই খোকনের জন্য দুধ দিতে চেয়েছিল, আমাকেও খেতে পড়তে দেবে বলেছিল। আমার অসুখ শুনে ওষুধও দিতে এসেছিল, কিন্তু ঢুকতে দিইনি, আমি ঢুকতে দিইনি। কেন? ও বুঝেছি। তখন কি আর জানি আমার অদৃষ্টে কি নাচছে? তাহলে আর তাকে ফেরাই কেন? ছেলেটা তো বাঁচত, সেই তো মরণ হলো। ছেলেটা লোকের বাচ্চা। জানো নেরির মাকে রোজ পাঠিয়েছে, রোজ এই বেলা ও বেলা খোঁজ নিত, ভুলিয়ে ভালিয়ে রাজি করাতে আসতো। চালের একটা বস্তাও এনেছিল, ঘরের চৌকাঠ পেরোতে দিইনি আমি। আর ওই দুটো মদ্য বেটা ছেলে, জানি না দিনে এক মুঠো খেতে পাই না, তোমার কোনো খবর নেই। আর রাত হলে শিয়াল কুকুরের দল ছোক করে। তারপর একদিন দুটো মদটাকে কামড়ে দিয়ে কোনো রকমে বাজারে পালিয়ে একটুর জন্য বেঁচেছি। মাথা টেকছিল না, আর পথে জিজ্ঞেস করতে করতে সোজা সদরে চলে গেলুম। মরতে যদি হয় এই বাধায় কেন মরবো? কে আছে আমার এখানে? কে আছে? আর বসো, জল খাও। বাত মাখো, কথা পরে হবে। আগে দুগাল মুখে দাও তো। হ্যাঁ গো, সব শুনেও ঘরে বসিয়ে খাওয়াবে? ঘরের বউকে কি তবে দাওয়ায় বসিয়ে খাওয়াবো? মাথা খাবি না, একদম নে খেতে বস। স্বামীর মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল মুক্ত। কেঁদে কোকিয়ে দরদ সে চায়নি ঠিকই, বিচারও চায়নি। এটুকু সময় যতটা বলা সম্ভব সেটুকুই শুধু বলেছে সে। দুর্ভিক্ষের মরশুমে গাঁয়ের বৌঝিদের সদরে যাওয়ার মানেটা আজকাল সবাই বোঝে। কেউ স্বেচ্ছায় যায়, কেউ বা চালান হয়ে যায়, কিন্তু সেই যাওয়ার পরে আর ফিরে আসার মতো পথ খোলা থাকে না। সত্যি কথা বলতে কি, একবার সুখের মুখ দেখলে কে আর সেই পুরনো ঝুলকালির জীবনে ফেরত আসতে চাইবে? দুঃখ আর খিদের সঙ্গে আজন্ম লড়াই করতে করতে সুচিতার চেয়ে ভাতের থালাটাই তখন অনেক বেশি দামি হয়ে দাঁড়ায়। এসব কথা এখন জেনে গেছে মুক্ত,
নিজের চেহারাটার দিকে তাকিয়েই অতীত আর বর্তমানের তফাতটা বুঝতে পারে সে। পয়সা ছড়ালে দেখার লোকেরও অভাব হয় না, কিন্তু নিজের লোক, এতদিন সদরে থেকেও এই নিজের লোকের টানটা কিছুতেই ভুলতে পারেনি মুক্ত। নারী সেবা সংঘের সুরমা দিদির কথায় তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল সে। কোনো ভয় নেই মুক্ত, তোমার স্বামীকে সব বুঝিয়ে বললেই তো হবে। আচ্ছা দেখো, আমি তো নিজে যাব সেখানে, তুমি তুমি একবার চেষ্টা করে তো দেখো। হ্যাঁ দিদি, আমি যাব। 1000 বার মেরেও যখন মনটা তার একেবারে মরল না, তখন একটা সুযোগ নিয়ে দেখাই যাক না। নবাবগঞ্জের জমিদার বাড়ির মেয়ে এই সুরমা দিদিমণি। জমিদারির সম্পত্তি না থাক, জমিদারি সাহসটা তার কম নেই। সদরের অলিগলিতে গজিয়ে ওঠা পল্লীগুলো ঘুরে ঘুরে রংমাখা মেয়েদের পেটের কথা টেনে বার করে এই দিদিমণি, আর তারপর তাদের মাথার পুরনো ছাদগুলো ফিরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই করে সে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তবে সুরমা একা নয়, চলো, তার সঙ্গে আরো 2-4 জন দল বেঁধে এই কাজ করে। ভয় পাচ্ছ কেন? আমি বললাম তবে তো আমি ঝড়ঝাপটাগুলো সুরমা দিদিমণি একাই সামলায়। এই যেমন তার কাজ আজকে মিটে গেলেও এখনো রামপদর দাওয়া থেকে সরে তো যায়নি সে। তার 6ষ্ঠ ইন্দ্রিয় বলছে একটা ঝড় আসতে পারে। একলা রামপদ সেই ঝড়টা ঠেকাতে পারবে কি না, না দেখে কিছুতেই যাবে না সুরমা। মুক্তর সঙ্গে তার স্বামীর বোঝাপড়াটা আগে হয়ে যাক। মেয়েটার মাথায় ছাদ এলো কি না, না দেখে সে যায় কি করে? এমনটাই যখন ভাবছে সুরমা, তখন ঘরের ভেতর থেকে হাঁড়িকুড়ির আওয়াজ এলো তার কানে। তার মানে বউকে নিশ্চয়ই ভাত বেড়ে দিচ্ছে রামপদ। সুরমা এবার খানিকটা নিশ্চিন্ত হলো। আর ঠিক তখনই আমবাগানের দিক থেকে মূর্তিমান জমের মতো উদয় হলো ঘনশ্যাম আর তার দল। মালকোঁচা মারা ধুতির ওপর গামছা বাঁধা, থলথলে লোমশ বুকটা ঢাকার মতো কোনো গেঞ্জিও পায়নি সে। তার দিকে একবার তাকিয়েই বিরক্তিটা আড়াল করতে মুখ ঘুরিয়ে নিয়েছে সুরমা। তাদের দিকে একবার বিদ্যুতের চাউনি হেনেই দাওয়ার সামনে দাঁড়িয়ে গলা চড়ালো ঘনশ্যাম। রামপদ, আরে বলি কানের মাথা খেয়েছিস নাকি? রামপদ, এই যে আগে খুড়ো, এই যে। কিরে, শুনলাম নাকি তোর বউ ফিরে এসেছে? কথাটা কি সত্যি? আগে সত্যি, আজই ফিরেছে সে। হ্যাঁ, তাকে ঘরে ঢুকতে দিয়েছিস? আগে ঘরেই আছে। আবার মুখের উপর বলছিস যে ঘরে আছে? শোন রামপদ, এই দণ্ডে তাকে ঘর থেকে বের করে দে, বুঝেছিস? বের করে দে। যাদের সঙ্গে এসেছে তাদের সঙ্গেই ফিরে যাক সে, বুঝলি? আগে কোথায় যাবে? যে চুলো থেকে এসেছে সেই চুলোই যাবে, যেখানে যাক, তাতে তোর কি রে? হ্যাঁ, এই শোন শোন শোন, এই তোর মতলবটা কি বলতো? হ্যাঁ, ওই আবাগির বেটিকে ঘরে রাখার মতলব করেছিস নাকি রে? হ্যাঁ, কি রে? আগে খুড়ো, বিয়ে করা স্ত্রী ফেলে কি করে? হ্যাঁ, কি বললি তুই? রামপদর দিকে অবাক হয়ে তাকায় সুরমা দিদিমণি। একজন নিরক্ষর মুখ্য গেঁয়ো চাষির কাছ থেকে এই উত্তরটা সে আশা করেনি। মনে মনে নিশ্চিন্ত হলো সুরমা। চটের থলিটা হাতে তুলে নিয়ে নিঃশব্দে রামপদর দাওয়া থেকে নেমে এলো সে। এবার যাই ঘটুক না কেন, এই মানুষটা একাই সামলে নিতে পারবে, তাকে আর প্রয়োজন হবে না, এটা বুঝতে পেরেছে সে। কিন্তু ওদিকে ঘনশ্যামের মুখে আর ভাষা জোগালো না। চল চল, কোনো জুৎসই উত্তর খুঁজে না পেয়ে এক প্রস্থ আবল তাবল শাসিয়ে তার সাগরেদদের নিয়ে বুড়ো শিব মন্দিরের দিকে চলল ঘনশ্যাম। সেখানে কাল একটা মিটিং বসাতে হবে। দুয়ানার চাষার এই স্পর্ধা তো সে সহ্য করবে না। তার মুখের ওপর কথা বলল রামপদ। ঘনশ্যাম আর লোচন দাসকে দেখতে পেয়ে 2-4 জন করে এবার আরো লোক সেখানে জুটে গেল। এই ঘনশ্যাম, কি হয়েছে? হ্যাঁ,
লোচনের ডাকে কার্তিক, নিরঞ্জন, আশু, গদাই সবাই একে একে এসে বসলো সেখানে। আর তারপরেই শত মুখ করে তার অপমান আর ছোট লোক চাষির আসপদ্দার কথাগুলো একে একে শুনিয়ে গেল ঘনশ্যাম। কিন্তু কপালটা তো খুব একটা সুবিধের নয় আজ। গদাই তো মুখের ওপরই বলে বসলো, আমি কি বলি, ছেড়ে দাও না খুড়ো, চতুর্দিকে যা হচ্ছে জানোই তো সব, কতদিন আর সামলাবে, তার চেয়ে যা হচ্ছে হোক। কি বলো বিশু? হ্যাঁ হ্যাঁ, তাই বটে। ওদের মধ্যে পড়ার আর দরকারটাই বা কি? নিজেদের সমস্যা নিজেরাই সবটা বুঝে নিক গে। হ্যাঁ, একদম ঠিক। এই এসব কথার মানেটা কি? হ্যাঁ, কি বলছো তোমরা জানো সেটা? ছেড়ে দেব মানে? গায়ে এত বড় একটা অনাচার, সেটা আমি মেনে নেব? হ্যাঁ, আমি? কর্তা, সময় থাকতে থাকতে এই গোকুলের কথাটা শুনে রাখুন। গায়ে এমন কটা বাড়ি আছে বলুন তো যেখানে এমন একটা অনাচার ঘটেনি? কটা সতী সাবিত্রীর আছে এ গায়ে? হ্যাঁ, আপনি আপনি নিজেও তো সদরে যান। এই চুপ কর, চুপ কর, একদম হারামজাদা। তোকে এত ফরফর করতে কে বলেছে? হ্যাঁ, সেদিনের ছোড়া সব ব্যাপারে মাতব্বরি, সব ব্যাপারে। চুপ করিয়ে কি আর লাভ হবে কর্তা? চুপচাপ কাজটা সারতে পারতেন তো, তাহলে একটা কথা ছিল। ওই রামপদকে লখা, সিধু, হিরুদের দিয়ে মারিয়ে লাল করে দিতেন, কেউ কিচ্ছু বলতে আসতো না, কেউ টেরটিও পেত না। তা না, বিচার সভা বসাতে গেলেন। গোকুলকে একটু সমঝে চলে ঘনশ্যাম। ছেলেটার মাথাটা খুব পরিষ্কার, চোখ দুটো একটু বেশি খোলা। কথায় কথায় সদর নিয়ে ঘনশ্যামকে খোঁটা দেয় সে। ছেলেটা কতদূর কি জানে সেটা বুঝতে পারে না ঘনশ্যাম। তবে গোকুল এসে পড়ায় রামপদর বিচারের কথাটা আজ আর বেশি দূর এগোতে পারল না সে। আজই তাকে দুপুরের পরে একবার সদরে যেতে হবে, সুবল হাকিমের কাছে। লখার বাপের জমিটা দাও মারার তালে আছে ঘনশ্যাম। সুবলের পিছনে টাকাও কম খসাচ্ছে না, কলাটা মূলোটা দিয়ে লখাকেও বশ করে ফেলেছে ঘনশ্যাম। কিন্তু লখার বাপটা এতটাই গোয়ার যে জলের মতো হাকিমের পিছনে শুধু টাকাই খসে যাচ্ছে ঘনশ্যামের। আজই একটা এসপার ওসপার সিদ্ধান্তে তাকে আসতেই হবে। আর নয়, আজ একটা ফসলা করেই আসতে হবে। সুবল আমাকে পেয়েছেটা কি? ওর হাতের পুতুল নাকি আমি? সদরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো সে। না, কিন্তু বুকের মধ্যেটা বড্ড জ্বালা করছে ঘনশ্যামের। কাঁচা পাকা লোমগুলো নিজেই খামছে ধরল সে। তার এত দিনকার তৈরি করা মাটিটা এভাবে তো আলগা হতে দেওয়া যায় না। কাল সদর থেকে ঘুরে আসার পরেই একটা হেস্তনেস্ত হওয়ার দরকার, আর সেটাই সে করবে এমনটাই মনে মনে ভেবে এগোলো সে। কিন্তু তার আগে নিজের মাথাটা তো একটু হালকা করতে হবে, গায়ের জ্বালাটাও মেটাতে হবে। ঘনশ্যামের সমস্ত উত্তাপ একটা জায়গাতে গেলেই মেটে। সদরে কাজ পড়লেই গিরির ঘরে চলে যায় সে। গিরির কথাটাই কি কোনোভাবে জেনে ফেলেছে গোকুল? সন্দেহটা মনের মধ্যে আসতেই চোরা চোখে গোকুলের দিকে একবার তাকিয়ে গম্ভীর মুখে উঠে দাঁড়ায় ঘনশ্যাম। না, সদরে আজ না গেলেই নয়। আমি ফিরে আসি, তারপরে ওই রামপদর একদিন কি আমার একদিন। তোমরা সবাই তৈরি থেকো, বুঝেছ? তৈরি থেকো। হ্যাঁ হ্যাঁ, সে আমরা তৈরি থাকবো না হয়। তার আগে সদর থেকে চালের হিসেবটা একটু নিয়ে এসো তো খুড়ো। শুনছি নাকি মন একটু সস্তা হয়েছে। এ পোড়া দেশে মানুষের শরীর ছাড়া আর কিছুই সস্তা নাই রে বিশু। তুই জেগে জেগে চালের স্বপ্ন দেখ। চাল সস্তা বলো কি? রামপদর বিচার সভা থেকে আলোচনাটা এখন দুর্ভিক্ষ, যুদ্ধ আর বাজারের দিকে ঘুরে গেল। যতদিন না লোকে খেতে পাবে ততদিন তারা অন্য কোনো দিকেই আর মন দিতে পারবে না। কথাটা ঠিকই বলেছিল গোকুল। এই মাগনার বাজারে কোন গ্রামে কটা সতীলক্ষ্মী আছে কেউ বুক ঠুকে বলতে পারবে না। আর পেটের জ্বালা বড় জ্বালা, সেসব ছেড়ে সতীপনা নিয়ে ভাববার সময় এখন আর কারণ নেই। এদিকে ঘনশ্যাম চলে যাওয়ার পরে খাওয়ার থালার সামনে চুপ করে বসে রইল মুক্ত। আলু নিয়ে হয়েছে না? তখনই কইলাম এ খাবার মুখে উঠবে না তোর। হ্যাঁ গো, হ্যাঁ,
বিচার সভা বসিয়ে কি শাস্তি দেবে ওরা? হ্যাঁ, তোমাকে তোমাকে এক ঘরে করবে? ও হরি, এইসব নিয়ে ভাবছিস তুই? আমি ভাবছি কি না কি হলো। আরে এক ঘরেই তো আছি। এই যে ঘর ছেড়ে চলে গেলাম, আমার ঘর সামলাতে কি এসেছিল কেউ? হ্যাঁ বলতো, যা এসেছে সব তো লোভে পড়ে। না, তবু যদি গাঁ গ্রামে আর কোথাও জায়গা না জুটে। তুই কি পাগল হলি নাকি বউ? হ্যাঁ, আরে জায়গা জুটবে না বললেই হলো। ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে না? আর এই ভুকা মরশুমে লোকে পেটে খাবে নাকি চরিত্রে শুঁকে বেড়াবে বলতো? হ্যাঁ, রামপদ জানে আজ থেকে কবছর আগে হলেও তাকে এক ঘরে করে দেওয়ার মানে তার কাছে ছিল তার প্রাণের মূল্যকে নিলামে তুলে দেওয়া। যে কোনো দিন সেটা চলেও যেতে পারত, কেউ দেখতে আসতো না, কারো কোনো দায়ও ছিল না। কিন্তু এখন এই আকালের গ্রামে পেটের খিদের কাছে দোষী আর বিচারক দুজনেই সমান। রামপদ যে ভুল কিছু বলেনি দীর্ঘকালের সাগরেদদের চোখ মুখের ভাষা দেখে, সেটা ঘনশ্যামও একটু বুঝেছে বইকি। আর সেটা বুঝেই একটু থমকেছেও সে। তবে ছেড়ে দেওয়ার বান্দা সে নয়। সদরের কাজ সেরে ফিরেই রামপদর ডানা তাকে ছাঁটতে হবে। একটা ফুটোকড়ির চাষা তাকে না মানলে গোটা গ্রামের আর কেউ যে তাকে মানবে না, সেটা ঘনশ্যাম ভালোই বোঝে। পরদিন সকাল সকাল সদরে বেরিয়ে গেল ঘনশ্যাম। কাজ সেরে বিকেল বিকেল গায়ে ফিরে এসেই বিচার সভা বসাবে সে। গিরির কাছে আজ আর যাবে না সে। বেলা 2টোর মধ্যে কাজ তার মিটে গেল বটে, কিন্তু মনটা তার ভরল না। যতটা ভেবেছিল সুবল হাকিম ততটা সহজ মানুষ নয়। তাকে ঠিকমতো হাত করতে পারল না বলে মনটা দমে গেল ঘনশ্যামের। 1 বোতল বিলিতি মদ আর গিরির সঙ্গে একটা রাত, এই দুটো না পেলে সে কিছুতেই চাঙ্গা হবে না। কিন্তু সময় যে বড় বালাই, সভাটা একটু পিছিয়ে দেবে কি না ভাবল সে। ঘনশ্যাম সদরে এলে লখা নামের একটা ছোকরা তার ভাই ফরমাস খেটে দেয়। তাকে সবচেয়ে কম দামি 1 বোতল বিলিতি মদ কিনতে দিয়ে গিরির ঘরের দরজায় এসে দাঁড়ায় ঘনশ্যাম। আর এখানে এসেই তার চক্ষু চড়ক গাছ। 4 জন মহিলা গিরিকে ঘিরে বসে আছে। আরে ওই মেয়ে ছেলেটাই তো রামপদর বউকে ঘরে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, ওই তো সে। 4 জনের মধ্যে 3 জনকে চেনে না ঘনশ্যাম, কিন্তু যাকে সে চিনতে পারল সেই সুরমাকে যে সে এখানে দেখবে স্বপ্নেও সে আশা করেনি ঘনশ্যাম। নিঃশব্দে সরে পড়ার চেষ্টা করল সে, কিন্তু গিরি তাকে দেখে ফেলে একেবারে বাঘিনীর মতো লাফিয়ে এসে তার গলাবন্ধ কোটটার কলার ধরে। কাকে দেখে ভেগে যাচ্ছ? হ্যাঁ, অনেক কথা আছে তোমার সঙ্গে, এক পাও নড়বে না। ওনারা কারা? তা জেনে তোমার কি হবে? হ্যাঁ, এই 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 এই, তুমি আমাকে কি বলেছিলে? কি বলেছিলে? আমার মা ভালো আছে, আমাকে ভুলে গেছে, আমাকে ঘেন্না করে, বলেছিলে কি না বলো? হ্যাঁ, এই কথাটাই তো বলেছিলে। ভালো আছে তো? মিথ্যেটা কি বলেছে শুনি? আবার চুপা করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, মাথাটা তবে কার বিগড়েছে? কার? আমার? হ্যাঁ, লক্ষ্মী ছাড়া চুপ কোথাকার। গিরিবালা, গিরিবালা, শান্ত হও, শান্ত হও। ছেড়ে দাও সুরবাদি, আমাকে ছেড়ে দাও। আমার বাপটাকে টাকার লোভে বিদেশে মরতে পাঠিয়েছিল কে? বলো, কার জন্য? কার জন্য বাপটা মরে গেল? এইসব কথা ওনারা বলেছেন বুঝি? কেন 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 মিথ্যে বলেছে নাকি? আমার জন্য আমার বাপটা খুন হলো। গিরিবালা, খুন হয়েছেন বলে ধরে নিচ্ছ কেন? বেঁচেও তো থাকতে পারেন। বেঁচে থাকলে একবারও কি ফিরতো না? আপনি বলুন না দিদি, এই এই যে লোকটা, এই ভণ্ড লোকটা। আবার গিরিবালা, শয়তান। গিরির চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে মেয়েরাও নিজেদের কাজের ছলে বেরিয়ে এসে আর চোখে এদিক ওদিক দেখতে দেখতে চলে গেল।
গিরির ঘর থেকে ওই 4 জন মহিলাও উঠে বেরিয়ে এলো। ঘনশ্যামের দিকে তারা ফিরেও দেখল না। পাশ কাটিয়ে চলে যাবার সময় সুরমা গিরিকে বলে গেল, শোনো গিরিবালা, কাল সকালে তৈরি থেকো। আচ্ছা দিদি। আজ আমি আসি। কেন কেন? হ্যাঁ, সকালে আসবে কেন? আবার কিসের দরকার? গ্রামে আমার মায়ের কাছে নিয়ে যাবে ওরা। এসো, ঘরে এসে বসো। গিরি, গিরি, ঘরে ফিরে কি করবি তুই? আমি বরং... আরে তোমার বরং পরং রাখো তো। মায়ের চিকিৎসা করাবো, বুঝেছো? তুমি টাকা দেবে, আর যদি না দাও না তাহলে দেখো আমি কি করি। আচ্ছা আচ্ছা। এই দেখি দেখি পকেট দেখি দেখি। ঘনশ্যামের পকেট থেকে বিড়ি বার করে আগুন চায় গিরি। এত পয়সা করেছো, সিগারেট রাখতে পারো না? ঘনশ্যাম আর রাগ করে না, মাথা ঠান্ডা করে ভাবতে বসে সে। এই দিদিমণিরাই যত গন্ডগোলের গোড়া। মুক্তকে এখান থেকেই নিয়ে গেছে ওরা, এবার গিরিকেও ভাঙচি দিচ্ছে। কিন্তু ওর মায়ের খবরটা দিদিমণিরা কিভাবে পেল? গাঁয়ের কেউ বলেছে? কে হতে পারে? গোকুল অবশ্য মাঝে মধ্যে সদরে আসে, ও নয় তো। না, ঘনশ্যাম বোঝে এখন আর এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। গিরিবালাও আর সেই পুরনো দিনের মতো সহজ সরল বোকাশোকা ভালো মানুষটি নেই। তার তেজের সামনে ঘনশ্যাম কেমন যেন অসহায় হয়ে পড়ে। মেয়েটাকে ছাড়ি ছাড়ি করেও ছাড়তে পারে না সে। গিরির আর সেই লাবণ্য নেই বটে, তবে তার শরীরের বাঁধনিটা মারাত্মক, আর সেখানেই আটকে পড়েছে ঘনশ্যাম। গায়েতের মেয়ে না হলে ওকে এখানে না এনে হয়তো বিয়েই করে নিত সে। কিন্তু না, মাথাটা ঝাঁঝা করতে থাকে ঘনশ্যামের। আজ এখানে না এলেই ভালো হতো বোধ হয়। লোভে পাপ, পাপে মৃত্যু আর কাকে বলে। ঘনশ্যামের কিনতে দেওয়া বিলিতি মদের বোতল নিয়ে সেই মুহূর্তেই গিরির দরজায় এসে দাঁড়ালো লখা। বাইরে থেকে ডাক দেয় সে, ও দাদা, বোতল এনেছি। বোতল? এই এই ছোড়া, ভেতরে আয় দেখি। কিরে, এই এটা বিলিতি না কিরে? বিলিতি। এই নে পয়সা নে, দে বোতল, দে বোতল, দে। যা ভাগ তো এখান থেকে, এখান থেকে ভাগ। ওর ওপর রাগ দেখিয়ে কি হবে? হ্যাঁ, ও তো তোমার হুকুমই তামিল করেছে। আর বিচার সভায় রামপদ তোমার হুকুম তামিল করবে। হ্যাঁ, তা ওর বউ যেভাবে... এই, ওই রামপদর বউয়ের থাকার পথ যদি বন্ধ করেছো তাহলে আমিও কিন্তু আর ওই গ্রামে ঢুকতে পারবো না। কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ, এরকম করে না। তা বলে একানার চাষার এত দেমাক? না না না, মাল খাও মাল। বিলিতি মদ, পেঁয়াজ কুচি, শশা, কাঁচা লঙ্কা, বাদাম আর রুটি তরকা দিয়ে সেই রাতটা ঘনশ্যামকে তার কাছেই আটকে রাখল গিরি। ঘনশ্যামেরও অবশ্য যাওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। রাত যত বাড়ে গিরির গলাও তত জড়িয়ে যায়। কোনো রকমে টেনে টুনে শুধু বলল, এই শুনছ, মার জন্য না কদিন ধরে মনটা আঁকুপাকু করছে গো। তুমি ভেবো না, মায়ের একটা ব্যবস্থা করেই আবার আমি এখানে ফিরে আসবো। মাঝে মাঝে গিয়ে শুধু একবার দেখে আসবো। এখন ঘুমো গিরি, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। সকাল সকাল সুরমা দিদিমণিরা এসেছিল ঠিকই, তবে গিরি বলে দিয়েছে তার সঙ্গে কাউকে যেতে হবে না, সে একাই তার গ্রামে ফিরতে পারবে। ঘনশ্যাম বেরিয়ে গেছে ভোরবেলায়। একটু সকাল হতে গিরিও মানসুকিয়ার দিকে রওনা দিল। বিচার সভা শুরু হতে হতে দুপুর হয়ে গেল, কিন্তু আজকের সভাটা কেমন যেন ভ্যাদ ভ্যাদ করছে। কারোরই তেমন কোনো সাড়া নেই, উত্তেজনা নেই।
মানসুকিয়ার কাছাকাছি 5-6টা গাঁ আছে, সকলেরই তো আসা উচিত ছিল, কিন্তু বহু মানুষ জ্বরে শয্যাশায়ী। অনেকে আবার চালের খোঁজে সেই যে গেছে এখনো ফেরেনি। বছর 2 আগে এখানে শেষ বিচার সভা বসেছিল। সেদিন সকাল থেকেই লোকের উৎসাহ ছিল দেখার মতো। আর আজ জীর্ণ অবসন্ন দেহ, উদাসীন মুখ, নির্বিকার চোখ। গ্রামের মাথারা বসেছে ঘনশ্যামকে ঘিরে, সামনের দিকে বাকি মানুষজন বসে আছে, আর নির্বিকারভাবে বসে আছে রামপদ। মুক্তোর গা ঘেঁষে বসেছে গিরি। ঘনশ্যামের চোখ তার দিকে পড়তেই মুখ ফিরিয়ে নিল সে। বিচারের আগে একটা গৌরচন্দ্রিকা করতে হয়। টেকো নন্দীদাস সেই কাজটা শুরু করতেই পাগলাটে বনমালী তড়াং করে লাফিয়ে উঠে দাঁড়াল। শুরু করছি। বিচার? হ্যাঁ, কোথায় 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 কার বিচার? হ্যাঁ, কার বিচার? কিসের বিচার গো? হ্যাঁ, আরে রামপদর বউ কোনো দোষই করেনি। দোষ করেছে কি করেনি তার বিচারই তো হচ্ছে নাকি? হ্যাঁ, কি বলো তোমরা? তাই নাকি? হ্যাঁ, বিচার হচ্ছে? তা গাঁয়ের কোনো মেয়ে লোক গাঁ ছেড়ে কদিন বাইরে গেলে তার আবার বিচার করতে হবে নাকি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ন্যায্য কথা, একেবারে ন্যায্য কথা। আরে গাঁয়ে থাকতে খেতে পায়নি, তার ওপর স্বামী কাছে নেই, তাই সদরে খেতে গেছে। ওর দোষটা কোথায় শুনি? হ্যাঁ, সে বেলা তো কেউ দুটো খেতে দিতে আসেনি, এসেছিল, এখন সবাই বিচার বসিয়ে। ও যদি সদরে খেতে যেত তাহলে খেটেই খেত। এমন ধারা। এই খেটে খাইনি তো কি? হ্যাঁ, কি বলতে চাও শুনি? মোরা একসাথে খেটেই খেয়েছি। হ্যাঁ, 2 বাড়ি ঝিগিরি করেছি, একটা দোকানে মুড়ি ভেজেছি। কোন মুখ পোড়া বলে যে মোরা খেটে খাইনি? শুনি তো একবার। সভার সকলেই জানে যে গিরির কথা মোটেই সত্যি নয়। মুক্ত আর গিরিকে সদরে দেখেছে এমন লোকও এ গাঁয়ে আছে। ফণিমণ্ডলী তাদের মধ্যে একজন। টেকো নন্দী মরিয়া হয়ে তার নাম বলার সঙ্গে সঙ্গেই ফণি একেবারে হাঁ হাঁ করে বলে ওঠে যে এ কথা মোটেই সত্যি নয়, স্বচক্ষে কাউকে সে দেখেইনি। এরপর আর তো কোনো কথা চলে না। বিচার সভা বসানোর আগে পর্যন্ত ঘনশ্যাম নিজেও এই বিদ্রোহটা ঠিক করে বুঝতে পারেনি। সমস্ত গণ্ডগোলটা ওই বনমালীই পাকিয়েছে। মড়কের মুখে কোলের ছেলেটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল বনমালী, আর সেই সুযোগে দত্তবাবু বনমালীর বউকে সদরে চালান করে দিয়েছিল। ছেলেটা তো মরলই, আবার ফিরে এসে বউকে দেখতে না পেয়ে পাগলের মতো খুঁজেছে বনমালী। সদরে গিয়ে ধরেও ফেলেছিল প্রায়, কিন্তু কোন ম্যাজিকে যে সঙ্গে সঙ্গে সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো, ভালো মানুষ বনমালী সেটা আর বুঝে উঠতে পারেনি। তারপর থেকেই কেমন খ্যাপাটে হয়ে গেছে সে। বনমালীকে হিসেবের মধ্যে না রেখে ভুল করেছে ঘনশ্যাম। ওই পাগলা লোকটাই যে মানুষের মনে চাপা পড়ে থাকা ঘেন্না আর রাগটা এমন উস্কে তুলবে, সেটা ঘনশ্যাম স্বপ্নেও ভাবতে পারেনি। নিজের মুখ রাখতে কোনো রকমে ঢোক গিলে তাই ঘনশ্যাম বলে উঠল, যাকে যা হওয়ার তা তো হয়েই গেছে, ওসব ঝামেলার আর দরকার নেই। আমি বলি কি, রামপদর স্ত্রী একটা নামমাত্র প্রায়শ্চিত্তি করুক, তারপরে সব ব্যাপার সেবা ধামাচাপা পড়ে যাবে। কিসের প্রায়শ্চিত্তের? কেন প্রায়শ্চিত্তের? কোনো দোষ করেনি সে। গোলমালে সভা ভেঙে গেল। গায়ের মাতব্বরেরা মাথা নিচু করে চলে গেল, আর বয়স্কা মহিলারা যাওয়ার আগে মুক্তোর মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। ভালো থেকো, সুখে থেকো। মুক্তোর চোখ দুটো আজও খোড়ো শুকনো হয়ে আছে, এক ফোঁটা জলও সেখানে নেই। মুক্তোর হাত ধরে টান দেয় গিরি। চল চল, তোকে ঘরে দিয়ে আসি। মুক্তোকে ঘরে রেখে বেলতলার মাঠটা ধরল গিরি। কয়েক বছর আগেও এই বেলতলায় পারতপক্ষে পা রাখত না সে। প্রবল ভূতের ভয় ছিল তার। চাঁদের আলোটাও যেন এই বেলতলাটা এড়িয়ে চলে। আর চাষাভুষোর বাড়িতে আলো কোথায়? কোনো ঘর থেকেই আলোর একটা রেখাও এখানে এসে পড়ে না। অন্ধকারে চোখ সয়ে এলে তবে পথ চলা যায়। জীবনটা অন্ধকার হয়ে যাওয়ার পর থেকে রাস্তার এই আঁধারটা প্রায় ভুলেই গেছে গিরি। তার ঘরে এখন রাতেও তো আলো জ্বলে। অন্ধকার কিছু দেখতে পাচ্ছি। বেলতলার পথটায়
একটু তাড়াতাড়ি হয় বটে, তাই এ পথেই এসেছে সে। কিন্তু এখন পদে পদে হোঁচট খাচ্ছে। টাল সামলাতে না পেরে হুড়মুড় করে পড়েই যাচ্ছিল সে। আচমকা কে যেন তাকে ধরে নিল। কে 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 এখানে? চুপ 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 গিরি, আরে আমি ও ও তুমি, বাবারে, আমি তো ভয় মরি। তা এখানে কি করছো? দেখ, তুই এই পথটা ধরেছিস সে আমি জানি, তাই তোকে দেখার জন্যই দাঁড়িয়ে আছি। দেখার জন্যে? তা কি দেখলে শুনি? তুই পারবি না গিরি, এই গ্রামে তুই থাকতে পারবি না। তুই আর সেই আগের পুরনো গিরি নেই রে। আমার কথা শোন, তুই ফিরে যা, তোর জীবনে তুই ফিরে যা। ফিরে যাব? হ্যাঁ। এখানে আমার মা আছে না? আমি না থাকলে মার কি হবে? মা? মার চিকিৎসা। চল তোর মায়ের কাছে নিয়ে যাই, চল দেখ তোর মাকে, তোর মা আর তোর আছে কিনা নিজের চোখেই দেখবি। চল চল চল। কি বলছো? কি হয়েছে মায়ের? আয় আয়, সাবধানে। বেলতলার মাঠটা পেরিয়ে ভাঙা রাসমঞ্চের পাশ দিয়ে যে গুঁড়ি পথটা চলে গেছে, গিরিকে নিয়ে ঘনশ্যাম সেই পথের দিকেই এগোলো এবার। সেই পথের একেবারে শেষে শুকনো নালাটার ধারে গিরির বাড়ি। সকাল হোক বা রাত্রির এই পথে ছুটে বেড়াতো গিরি। আজ এটুকু আসতেই তাকে কতবার যে থামতে হলো তা সে গুনে উঠতে পারে না। কখনো মনে হচ্ছে সাপ, কখনো মনে হচ্ছে প্রেতাত্মার হাত। এটুকু আসতেই একেবারে ঘেমে গেছে গিরি। তার ঘরের কাছাকাছি আসতেই লুঙ্গির খুঁট থেকে দেশলাই বার করে আগুন জ্বালালো ঘনশ্যাম। টিন আর টালি দিয়ে গিরির বাপ মাথা গোঁজার যে আস্তানাটা তৈরি করেছিল সেটা আর কটা বর্ষা সইতে পারবে কে জানে। মাকে কি এই ঘরে রাখাটা উচিত হবে? প্রশ্ন জাগে গিরির মনে। ভাবতে ভাবতেই দরজার সামনে এসে দাঁড়ালো গিরি। দরজাটা খোলাই ছিল। ভেতরে গিরির মা তখন নিজের মনে কার সঙ্গে যেন বকে চলেছে। আর কত রাগ করে থাকবি? ও ও গিরি, আয় না মা, আয়। ও কচুর ঘ্যাঁট বুঝি সইল না? মা, আচ্ছা শোন মা, কাল আমি তোকে কুচো চিংড়ি এনে দেবো। হ্যাঁ কেমন? মা, কে বাছা তুমি? আমি মা। কে গা মা? আমি গিরি গো। না 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 না, তুমি তুমি কেন আমার গিরি হতে যাবে? হ্যাঁ তুমি কেউ নাও, তুমি কেউ নাও। আমি তুমি তুমি পেতনি। হ্যাঁ তুমি পেতনি, আমাকে ভয় দেখাতে এসেছো। হ্যাঁ এই পলা পলা বলছি, পলা। হ্যাঁ আমাকে ভয় দেখাতে এসেছিস না? হ্যাঁ একদম ঢুকবি না, একদম ঘরে ঢুকবি না। হ্যাঁ গিরিকে ডাকবো ডাকবো, দেখবি আমার গিরি কিন্তু খুব রাগী, বলে দিলাম। হ্যাঁ মা, আমি 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 গিরি মা। মা গো, সরে যা। মা মারছে তো দেখছি। ও গিরি, এই দেখ না, কোনো লাভ নেই, চলে আয় গিরি, চলে আয়। নিজের চোখেই তো দেখলি সব, হাজারবার বলেও কোনো লাভ হবে না রে। আমার মা এভাবে। আরে গিরি, ও বুড়ি তোকে ঘরে ঢুকতে দেবে না রে, দেবে না। এখানে তুই থাকতে পারবি না, না এই অন্ধকার গ্রামে থাকতে পারবি, আর না এই ঘরে থাকতে পারবি। আমার কথা শোন গিরি, তুই ফিরে যা, ফিরে যা। ফিরে যাব? তুই ফিরে যা। আমি নইলে বুঝতে পারছিস না, তোর মা তোকে চিনতে পারছে না রে, ঘরে ঢুকতেও দেবে না। কোথায় থাকবি তুই? হ্যাঁ কোথায় থাকবি? আরো কি কি বলে যাচ্ছে তখনও ঘনশ্যাম। গিরির কানে একটা কথাও ঢুকছে না। মাথা নামিয়ে চুপ করে হাঁটছে সে, কিন্তু কোন দিকে সে যে যাচ্ছে নিজেই জানে না। মুক্তকে তার শিকড়ে বসিয়ে দিয়ে আসার পর আর যেন জীবনের কোনো দায়িত্বই বাকি নেই। যে শিকড়ের ঝোঁকে ছুটে এসেছিল সে, সেই শিকড়টা তার উপড়ে গেছে কবে সে বুঝতে পারেনি। ঘনশ্যাম বলেছে তার মায়ের
চিকিৎসা করাবে। এই কথাটা বিশ্বাস করতে আজ বড্ড ইচ্ছে করছে গিরির। কোথাও কোথাও একটা বিশ্বাস রাখা বোধহয় দরকার, নইলে এই অন্ধকারে কেনই বা তার পাশে পাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে ঘনশ্যাম? তার নিজের স্বার্থে নাকি গিরির স্বার্থে? এই হিসেব নিকেশগুলো কষতে আর ইচ্ছেও করে না তার। কাল সুরমা দিদিমণি এলে বলে দেবে যে সে আর কোথাও ফিরতে চায় না। ফিরে আসাটা যে সবার জন্য নয়, এই কথাটা আজ বুঝতে পেরেছে গিরি। ঘনশ্যামের পাশে পাশে স্টেশনের দিকে হাঁটতে থাকে গিরিবালা। কাল ভোরের ট্রেনটা তাকে ধরতেই হবে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশুর গল্প। আজকের প্রশ্ন, মুক্তোর বিচার সভায় গৌরচন্দ্রিকার কাজটা কে শুরু করল? গত সপ্তাহের অভিশাপ গল্পের প্রশ্ন ছিল খোকার মায়ের নাম কি? সঠিক উত্তর কল্যাণী। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন প্রথমা চক্রবর্তী, কানাইলাল মুখার্জি, সুভদ্রা মালি, অহনা, শিখা চক্রবর্তী, দীপ মুন্ডা, সুজাতা ব্যানার্জি, ফাল্গুনী হালদার, উর্বশী সেন ও অতসী মণ্ডল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।